হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ওই জিনিস দাঁড়িয়ে যাবে আর পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব, তাহলে চলুন শুরু করা যাক। ভাবি বাড়িতে ছিলেন না। তার 2 বছরের ছেলে জিদ ধরে বসল ও দুধ খাবে। কোনো অবস্থাতেই শান্ত হচ্ছিল না। শেষমেশ আমি ওকে বুকের সাথে চেপে ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এমন সময় দাদা ঘাড়ে ঢুকলেন। আমার গায়ে কোনো চাদর ছিল না। দাদা আমাকে সেই অবস্থায় দেখে তার চোখের দৃষ্টি বদলে গেল। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। এরপর 2.5 ঘন্টা ধরে আমার চিৎকার বেরোতে থাকল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে সবাইকে স্বাগত। আমার নাম আরতি দীপ্তি, আমার ভাবি। কিন্তু বোনের মতোই সাক্ষী। দাদা ভাবি শহরে থাকেন ও আমি গ্রামে বাবা মায়ের সাথে। ভাবি আমাকে তার ছেলের জন্মদিনে 3 দিন আগে ডাকলেন। তাদের বিয়ের 5 বছর পূর্তি আর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে জাঁকজমক করে পার্টির আয়োজন ছিল। জন্মদিনের দিন সাজগোজ শেষে ভাবির বাড়ি পৌঁছাতেই দাদা আমাকে জড়িয়ে ধরলেন ভাবির খোঁজ নিতে। তিনি বললেন, রোহন কান্নাকাটি করছে বলে দীপ্তি তাকে দুধ খাওয়াতে ভেতরে গেছেন। পার্টি শুরু হতে তখন 1 ঘন্টা বাকি। বহুদিন পর দাদাকে দেখে ভালোই লাগছিল। পার্টি শেষে ঘরে ফেরার আগে ভাবি আমাকে আটকালেন, বললেন, সকালে মেহমানরা চলে গেলেই আমরা দুজনে বেড়াতে যাব। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি থাকার সিদ্ধান্ত নিলাম। পরদিন সত্যিই মেহমানরা চলে গেল। ভাবির সাথে আড্ডা, হাসি খুশির সময় কাটল। আমার জন্য আলাদা ঘাটের ব্যবস্থা করা হলো। 3 দিন কেটে গেছে এভাবে। এদিকে রোহন ভাবিকে অস্থির করে রেখেছে। দাদা ভাবির নিজেদের জন্য সময় মিলছিল না। আমি পরামর্শ দিলাম, রোহন তো 2 বছরের হয়েছে, মায়ের প্রতি এতটা নির্ভরশীল না। একদিন আমার কাছে রেখে আপনারা বেরিয়ে আসুন। প্রথমে আপত্তি করলেও শেষমেশ আমার হাতে সন্তান সঁপে দিলেন তারা। সেদিন রোহানকে নিয়ে রান্না বান্না খেলাধুলা সবই করলাম। সন্ধ্যা 9টায় ভাবি ফিরে অবাক, রোহন এত শান্ত হয়ে আমার সাথে খেলছে। রাতে শোবার সময় রোহন জিদ ধরল আমাকেই পাশে শুতে হবে। ভাবি আমার ঘরে গেলেনও আমি ভাবির বিছানায় শুলাম। হঠাৎ রাত 1টায় ঘুমের ঘোরে টের পেলাম কেউ আমার গায়ে হাত বুলাচ্ছে। ভাবলাম রোহানি হবে, কিন্তু স্পর্শটা যেন উকি দিয়ে দেখি দাদা। তিনি তড়িঘড়ি ক্ষমা চেয়ে চলে গেলেন। পরের রাতেও একই ঘটনা। এবার তার হাত আমার সংবেদনশীল স্থানে। ভয়ে কাঁপতে কাঁপুতে লাফিয়ে উঠলাম। ভাবি গভীর ঘুমে কিছু টের পেলেন না। দাদা পিছু নিলেন। আমি জটস্টক। তিনি বললেন, আরতি অন্ধকারে দীপ্তি ভেবে ভুল করেছি। মুখ ফুটে কিছু বলার আগেই মাফ চেয়ে নিলেন। কিছুদিন পর আবারও বাড়ি ফেরার কথা তুলতেই ভাবি কাতর অনুরোধ করলেন, আরও কিছুদিন থাকো না। 1 মাসের কুকিং কোর্সে ভর্তি হতে চায়। রোহন এখন তোমার সাথে মানিয়ে নিয়েছে, নিশ্চিন্তে কোর্সটা শেষ করতে পারবো। গত 3-4 মাস ধরে এই কোর্সের জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু রোহনকে কারো হাতে ছাড়তে পারেন। মাত্র কয়েক দিনের ব্যাপার। দুপুরে আমার 2 ঘন্টার ক্লাস থাকবে। ভাবি অনুনয় করতে লাগলেন। এমন সময় দাদা বলে উঠলেন, আরতি তুমি তো দীপ্তিকে বন্ধু বলো, তাহলে নিজের ভাবির জন্য আর কয়েকদিন থাকতে পারো না? তাদের জোরাজুরি বাড়তে থাকায় শেষ পর্যন্ত রইলাম। রাজি হতেই দাদা অফিসে চলে গেলেন। দরজা বন্ধ হতেই ভাবি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন, তোমার সাহায্য পেলে কোর্সটা শেষ করতে পার। মাত্র কদিনের কোর্স, এটা একদিন রান্না শিখে গেলে নিজের ব্যবসা গর্ব। ভাবির উচ্ছ্বাস দেখে আমিও খুশি। একদিন দুপুরে ভাবি ক্লাসে গেছেন। রোহান আমার কোলে। হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। চুলায় স্বচ্ছতে দুধের পাত্র চাপাতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধর। গলা কামড়ায় দিতেই চিৎকার করে ফিরে দেখি দাদা আরতি। ভেবেছি দীপ্তি তুমি একই রকম পোশাক তো। তিনি ক্ষমা চেয়ে নিলেন। কিছুক্ষণ পর আইস প্যাক নিয়ে এলেন। আমার ফোলা গলা, আমার ভুলের শাস্তি আমাকে নিতে হবে। বলতে বলতে তার আঙুলগুলো অস্বস্তিকরভাবে ঘষতে লাগ। আমি সরে দাঁড়াতেই বললাম, দাদা আপনি তো অফিস গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? আমার নাম মনোজ। আমি উত্তর প্রদেশের গাজিয়াবাদে থাকি। আমার বয়স 2-5 বছর। আমার বাড়িতে আমি, আমার মা, বাবা আর বড় দিদি সীমা মিলিয়ে 4 জন থাকি। বাবা সরকারি চাকরিতে বড় অফিসার আর মা বাড়ি সামলান। আমার মা বাবার দ্বিতীয় স্ত্রী আর দিদি তার আগের স্বামীর মেয়ে দিদি।
আমার থেকে 2 বছরের বড়, তার মুখটা খুব সুন্দর, সবসময় সেজেগুজে থাকে, তাকে দেখলে কেউ না তাকিয়ে থাকতে পারে না, তার প্রশংসা না করে পারে না। দিদি একদম আমার মায়ের মতো, আর মায়ের সৌন্দর্যের কথা কি বলবো, তা সত্যিই অসাধারণ। তোমরা তো জানোই সরকারি অফিসারদের স্ত্রীরা নিজেদের রূপের প্রতি কতটা যত্ন নেন। আমি অনেকবার দেখেছি মা আর বাবা একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন। এই ঘটনাটা হোলির উৎসবের আগের সমঝের। তখন বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছিল। মা আর দিদি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দিদি আমাকে কাজের সাহায্য করতে ডাকল। আমি মায়ের কাজে হাত লাগালাম। আমি আর দিদি মিলে মায়ের বিছানার কাছে রাখা এক বাক্স থেকে জিনিস এক দুই করছিলাম। তখনই আমার নজর গেল বিছানার কোণে পড়ে থাকা এক কালো পলিথিনের দিকে। আমি সেটা তুলে খুলে দেখলাম আর আমার হুঁশ উড়ে গেল। ভেতরে 5 প্যাকেট কিছু জিনিস আর 2 তেলের শিশি ছিল। দিদি আমার পাশেই ছিল আর মা অন্য কাজে ব্যস্ত। দিদি জিজ্ঞেস করল, কি আছে দেখাও। আমি বললাম, কিছু না দিদি। বল, দেখাও, কোনো জরুরি জিনিস নাকি? এই বলে সে আমার হাত থেকে পলিথিনটা নিয়ে নীল দেখে সঙ্গে সঙ্গে আমাকে ধরে বাইরে নিয়ে গেল। দিদি বেরিয়ে যেতেই আমি চুপিসারে এক প্যাকেট পকেটে ভরে নিলাম। পরিচ্ছন্নতার কাজ শেষের সন্ধ্যায় আমি ঘরে শুয়ে ভাবছিলাম। মা এখনো বাবার সঙ্গে বিশেষ সময় কাটান। আমি ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাব। রাত 1 নাগাদ তাদের ঘর থেকে কিছু আওয়াজ ভেসে এল। আমি চুপি চুপি তাদের ঘরের জানালার কাছে গিয়ে উকি দিলাম। ভেতরে দেখি বাবা মাকে বলছেন, আরে না যান, আজ একটু সময় কাটাই। মা বললেন, সে তো রোজই হয়, কোনোদিন এমন হয় যে আমরা একসঙ্গে থাকি না। এখন তো সীমাও বড় হয়েছে, একটু কম সময় দাও। ভয় লাগে যদি দেখে ফেলে, তাহলে কি ভাববে? বাবা বললেন, কি ভাববে? ওকেও তো একদিন এসব বুঝতে হবে। ও এখন বড় হয়েছে, ওর কথা ছাড়ো এখন, আজ। এই বলে বাবা মাকে জড়িয়ে ধরলেন। দুজনে কাছাকাছি এলেন। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। বাবাকে খুব শক্তিশালী লাগছিল। তারপর মায়ের গলা শুনে আমি আবার তাদের দিকে তাকালাম। বাবা এক তেল বের করলেন আর দুজনে একসঙ্গে সময় কাটাতে শুরু করলেন। ঘরে হালকা আওয়াজ ছড়িয়ে পড়ল। মা মিষ্টি গলায় বলছিলেন, আমার রাজা, এবার থামো। 2 মিনিট পর সব শান্ত হয়ে গেল। এবার আমি খুব উৎসাহিত হয়ে উঠলাম। ভাবলাম আমিও মায়ের সঙ্গে কিছু সময় কাটাব। তারপর কান পেতে শুনলাম বাবা মায়ের সঙ্গে সীমার কথা বলছেন। বাবা বললেন, ও খুব ভালো মন চায়, ওর সঙ্গেও মিশি। মা হেসে বললেন, তাহলে তোমাকে কে আটকেছে মেসো? ও তো দেখুক তার বাবার ভালোবাসা কেমন। বাবা বললেন, কিন্তু কিভাবে করব? মা বললেন, তুমি বললে আমি কিছু ভাবতে পারি। আমি এটা শুনে হতভম্ব হয়ে গেলাম। বাবা বললেন, আচ্ছা বলো তাহলে কি করবে? মা বললেন, সব আমার উপর ছেড়ে দাও আমার রাজা, তুমি শুধু তৈরি থাকো। এটা শুনে বাবা আবার মায়ের সঙ্গে সময় কাটাতে শুরু করলেন। আমি তখন ঠিক করলাম বাবাকে দিদির সঙ্গে মিলিয়ে দেব। তার আগে দিদির সঙ্গে দেখা করতে হবে। তারপর আমি বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করলাম। মা আর দিদির সঙ্গে সময় কাটানোর কথা ভাবতে লাগলাম। মাঝেই বাথরুমে ঢুকলেন। আমি এমন ভাব দেখালাম যেন তাকে দেখিনি। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। মা আমাকে দেখে ফেললেন। আমি এটাই চেয়েছিলাম। তারপর ঘুরে মাকে দেখে বললাম, আরে মা, তুমি কোথায় ছিলে? এই বলে আমি বাইরে চলে গেলাম। মাকে মনে হয় আমার ভালো লেগেছিল। সারা রাত আমি দিদির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে থাকলাম। তখনই মাথায় এক আইডিয়া এলো। যে প্যাকেটটা আমি তুলে রেখেছিলাম তা থেকে এক নিয়ে ভোর 5টায় তৈরি করলাম। সকালে দিদি যখন আমার ঘরে চা দিতে এল, আমি ঘুমের ভান করছিলাম। দিদি ঘরে ঢুকে আমার দিকে তাকাল, কিছু বলল না। আমার কাছে এসে আমাকে দেখল, তারপর চা রেখে বলল, ভাইজা চা খেয়ে নাও। এই বলে চলে গেল। ও চলে যেতেই আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। দিদি স্নান করে বেরোতেই আমি হোল ঘরে বসেছিলাম। সে আমাকে একটু অন্যভাবে দেখল। হোলি এসে গেল, সবাই খুব খুশি। আমার মামি বাবাকে হোলি খেলতে ডাকলেন। বাবা মা মামার বাড়ি 4 দিনের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন। আমি মনে মনে খুব খুশি হলাম। ওরা চলে যেতেই আমি বাজারে গিয়ে অনেক রং কিনে আনলাম। দিনে খুব হোলি খেললাম, কিন্তু আসল মজা তো সন্ধ্যায়। ঠিক তখনই আমার পড়শি ভাবেই আমাদের বাড়িতে হোলি খেলতে এলেন। বললেন, দেওরজি, শুধু দিদির সঙ্গে খেলো না, আমার সঙ্গেও একটু খেলো। এই বলে আমার মুখে রং মাখিয়ে দিলেন। তারপর রং লাগাতে লাগাতে হালকা ছোলেন আর বললেন, দেওরজি, তুমি তো বেশ শক্তিশালী, দিদিকেও রং লাগাও। দিদি শুনে লজ্জা পেল। ভাবি মুহূর্তটা হালকা করে দিলেন। আমি বললাম, ভাবি, এবার রং লাগানোর পালা। আমার ঘরে গিয়ে এক বালতি রং মিশিয়ে নিয়ে এলাম। ভাবি বললেন, দেওরজি, এটা তো ঠিক না, দিদিকে রং লাগাওনি, আর আমার জন্য এত রোগ।
তখনই দিদি বালতিটা ভাবির উপর উপুট করে দিল। ভাবি বললেন, আরে দিদি এখন কোথায় যাচ্ছ, আমার পালাও বাকি। তারপর আমার হাত থেকে রং নিয়ে দিদির গায়ে লাগাতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে দিদিকে লাল করে দিলেন। ভাবি বললেন, দেওরজির কাছে করিয়ে নাও। কতদিন লুকিয়ে রাখবে, এই বলে দিদিকে মাটিতে ফেলে রং মাখিয়ে দিলেন। দিদি আমাকে বলল, ভাইজা আমাকে ভাবির হাত থেকে বাঁচাও। আমি ভাবিকে দিদির থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু ভাবি ছাড়ছিলেন না। দিদি আবার বলল, কিছু করো না ভাইজা, বাঁচাও। তখন ভাবি বললেন, আমার রানী তুমি খুব সুন্দর, মনে হচ্ছে তোমার মজা চাই, দেওরজির সঙ্গে খেলো, খুব ভাল লাগবে। এটা শুনে আমি উৎসাহিত হয়ে দিদিকে ছুলাম। দিদি সত্যিই খুব খুশি ছিল। তারপর আমি ভাবির হাত ধরে টেনে সরালাম। দিদি বলল, ভাইজা ওকে ধরো। আমি ভাবিকে মাটিতে ফেলে ধরলাম। দিদি ঘরে গিয়ে অনেক সবুজ রং নিয়ে এল, বলল, ওকে ধরে রাখো ভাইজা, আজ ওকে সবুজ করে দেব। দিদি গাদরং মেখে ভাবিকে রঙিন করে দিল। ভাবি খুব খুশি হয়ে বললেন, আমাদের দুজনের হয়ে গেল, কিন্তু ভাইজা তো বেঁচে গেল। তখনই আমাকে মাটিতে ফেলে দিলেন। আমি জানি বুঝে প্রতিবাদ করলাম না, শুধু বলতে থাকলাম, আরে ভাবি থামো। ভাবি বললেন, আমাকে সব জায়গা রং মাখিয়ে দিয়ে নিজে বাঁচতে চাইছো, এই বলে দিদিকে আমার গায়ে রং লাগাতে বললেন। দিদি আমার মুখের রং মাখাল। ভাবি বললেন, আরে দিদি আরও রং লাগাও। দিদি বলল, আমার লজ্জা করছে। ভাবি বললেন, তাহলে ধারো, আমি লাগিয়ে দিচ্ছি। দিদি আমাকে ধরল। ভাবি আমাকে পুরো রঙে ভরিয়ে দিলেন। বললেন, দেখো দিদি, তোমার ভাই কত মজা পাচ্ছে, এবার খেলো, ওকেও একটু মজা দাও। ভাবি আরও রং মাখালেন। দিদি দেখে লজ্জা পেল। তারপর ভাবি হোলি খেলে চলে গেলেন। এখন আমার শুধু দিদির সঙ্গে সময় কাটানো বাকি, যার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। আমি গোসল করতে গেলাম আর সুযোগ পেয়ে দিদিকে ডাকলাম। দিদি বলল, কি হলো? আজ কাজ কম ছিল বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় চায়ের টেবিলে দাদার প্রস্তাব রাতের খাবারে বাইরে যায়। ভাবি আপত্তি করতেই তিনি বললেন, দীপ্তি না গেলে আরতিকে নিয়ে যাব। এতদিন ঘরবন্দি ছিল, বাইরে ঘুরে আসুক। ভাবি রাজি হলেন। শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন এক পিস ড্রেস। দীপ্তি তোমার জন্য পাঠিয়েছে। পোশাকটা দেখে সন্দেহ হলো এত দাদার পছন্দের স্টাইল। প্রস্তুত হয়ে বেরোলাম। ভাবি মন্তব্য করলেন, বাহ, দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ। রেস্তোরাঁ ঢুকতেই দাদা কোমর জড়ালেন টেবিলে, বারবার হাঁটু স্পর্শ করার চেষ্টা। আমি সরে যেতেই কাছে ঘেঁষতেন। তাড়াতাড়ি খেয়ে ফিরলাম। রাতে ভাবিকে বললাম, আজ দাদার সাথে আপনাদের রুমই শোবেন, আমার জন্য দূরত্ব যেন না বাড়ে। দাদা রুক্ষস্বরে বললেন, সাথে শোয়ার কোনো দরকার নেই, বলে অন্য ঘরে চলে গেলেন। দাদার আচরণ ও কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলাম, তিনি তার স্ত্রীর প্রতি আর আগের মতো আকর্ষণ বোধ করছেন না। দাদা চলে যাওয়ার পর আমি ভাবির ঘরে গেলাম। তার মুখে এক বিষণ্ণ ভাব। আমি জিজ্ঞেস করলাম, ভাবি, তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো? দাদা তোমাকে আগের মতোই ভালোবাসেন না? ভাবি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে, ওজনও বেড়েছে, তাই তোমার দাদা একটু দূরত্ব বজায় রাখছেন, কিন্তু আমি খুব শিগগিরই আবার ফিট হয়ে যাব তার জন্য। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন শাদি করলে না কেন? তোমার তো 2-5 বছর বয়স হয়ে গেছে, এখন শাদি করে ফেলা উচিত। আমি বললাম, আমার মঙ্গল দোষ আছে। বাবা মা বলেছেন, মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই শাদি করতে হবে। 2-5 বছর বয়স হলেও এখনও আমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী মেলেনি, তাই এখনও সিঙ্গেল আছি। ভাবি সতর্ক করে বললেন, তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের খারাপ নজর পড়তে পারে, সাবধানে থাকবে। গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাবি ক্লাসে গেলেন। রোহান আমার সাথে খেলছিল। খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ল, আমিও তার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোহান কাঁদতে শুরু কর। ভাবিকে ফোন করলাম, কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না। রোহান আমাকে মা ভেবে ভুল করছিল। তাকে চুপ করাতে আমি দুধের বোতল দিলাম, কিন্তু সে দুধ খেতে রাজি হল না। শেষে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম, আমার বুকে জড়িয়ে ধরে তাকে মায়ের মতোই স্নেহ দিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি দাদা আমার সামনে দাঁড়িয়ে। কখন এসেছেন, কতক্ষণ ধরে দেখছেন, কিছুই বুঝলাম না। রোহনকে শান্ত করতে গিয়ে আমার কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম। দাদার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি তড়িঘড়ি কাপড় ঠিক করলাম, কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন। বিছানার দিকে আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললেন, আর্থিক, তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? আমি তো ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি। তুমি এতদিন আমার সামনে ছিলে, কিন্তু তোমার সাথে ঠিকমতো সময় কাটাতে পারিনি। কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জ্বলে উঠেছিল।
আজ দীপ্তি পুরো দিন বাইরে, আমাদের হাতে পুরো দিন আছে। আমি দাদার কথা মেনে নিলাম, কিন্তু এক প্রশ্ন করলাম। আপনি তো শাদি করেছেন, এভাবে আমার কাছে এলে ভাবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না? দাদা বললেন, আরতি তুমি বেশি ভাবছ, দীপ্তি শুধু আমার স্ত্রী, কিন্তু আমি তাকে আর ভালোবাসি না। আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি কারণ আমার চাকরি চলে গেছে, সে কিছু টাকা কামিয়ে আমাকে সাহায্য করবে। নিলে তার থেকে আমার কোনো সুখ নেই। তুমি যদি রাজি হও আমরা শাদি করতে পারি। রোহন তো তোমাকে মা মনে করেই ফেলেছে। দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি পুলকিত হয়ে তার বাহুতে ঢেলে পড়লাম। দাদা আমার দোপাট্টা সরিয়ে দিলেন, বুকে হাত বুলাতে লাগলেন। এমন সময়ে দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন। তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক হয়ে গেলেন। আমি তড়িঘড়ি দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম। ভাবির দিকে এগিয়ে গেলাম। দাদা বললেন, দীপ্তি, আরতিকে বাড়ি পাঠিয়ে দাও। আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল। ভাবি রেগে গিয়ে দাদাকে জোরে এক চোর মারলেন, বললেন, নিছল, আমি সব শুনেছি। আরতি যখন পানি নিয়ে ঘরে ঢুকেছিলাম তখন থেকেই ফোনের সব শুনছিলাম। কাল রাতে আরতি তোমার আসল চেহারা আমাকে জানিয়েছিল, তুমি তার সাথে জোর করার চেষ্টা করেছ। আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন তাকে এখানে রাখতে চেয়েছিলে। তুমি অফিসেও কোনো মহিলা কর্মীর সাথে অষ্টাচরণ করেছিলে বলেই চাকরি হারিয়ে এখন বুঝতে পারছি আমি কেন প্রতি মাসে চাকরি বদলাতে। গত 5 বছর ধরে তুমি আমাকে বোকা বানিয়ে এসেছে। আমি ঘর সংসার সামলাচ্ছিলাম, আর তুমি বাইরে মেয়েদের পেছনে টাকা উড়াচ্ছিলে। আরতি আমাকে সেই সব মেসেজ দেখিয়েছে যা তুমি তাকে পাঠিয়েছিলে। আমি ভাবির সামনে দাদার আসল চেহারা তুলে ধরতে চেয়েছিলাম, এবং এখন তা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। দাদা আমাকে বারবার খারাপ সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ভাবিকে ঝুঁকিতে ফেলতে পারিনি। গত কয়েকদিন ধরে ভাবির মনে আমার ও দাদার প্রতি সন্দেহ জেগেছিল, তাই তিনি আমাকে খোঁচা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত গতরাতে আমি তাকে সব সত্যি বলে দিয়েছি, কিভাবে তার স্বামী আমার পেছনে লেগেছিল। এরপর ভাবি তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি মনে করলামও আমার কারণেই তার জীবন ভেঙে গেছে, আর এটা আমি তাকে বলেও ফেললাম। তখন ভাবি আমাকে বললেন, আরতি, তুমি আমার জীবন ভাঙ্গনি, বরং আমাকে সাহস দিয়েছে। আজ তুমি না থাকলে আমি কখনোই আমার স্বামীর আসল চেহারা জানতে পারতাম না। আমি তো তার জন্য সব করছিলাম, আর তিনি বাইরে মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি কখনোই তার স্ত্রীর দিকে ঠিকমতো তাকাননি, আর না আমার পরিশ্রমের মূল্য দিয়েছেন। আরতি, তুমি সময়মতো আমার চোখ খুলে দিয়েছে। তোমার কারণেই আমি আমার রান্নার স্বপ্ন পূরণ করতে পারব। এখন আমি খুব শিগগিরই আমার ছোট্ট ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাচ্চার দেখভাল করব। আমার জীবনে হুমকি দেওয়া মানুষের কোনো দরকার নেই। ভাবি আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, নকল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে অনেক সাহায্য করেছ। এখন ভাবি শুধু একজন মা, আর নানা রকমের কেক বানিয়ে এবং অর্ডার নিয়ে ভালো টাকা কামাচ্ছেন। তিনি নিজের এবং তার ছেলের ভালোভাবে দেখভাল করছেন। ভাবি আজ একজন স্বাধীন নারী হিসেবে বেঁচে আছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না। ধন্যবাদ। আমি বললাম, পিকটা একটু পরিষ্কার করে দাও, অনেক রং লেগে আছে। দিদি আমার পিঠের রং তুলতে লাগল। আমি বললাম, ভাবি তো খুব গাঢ় রং মাখিয়েছে, সহজে যাবে না। দিদি বলল, তোমারটা তো যাবে, আমারটা কিভাবে যাবে? মাও তো নেই যে পরিষ্কার করে দেবে। আমি বললাম, তুমি আমাকে না ধরলে হয়তো আমার লাগতো না, আর তুমি তো সব দেখেও ফেলেছ। দিদি বলল, আমি কি করব? ভাবি তো বলল, তবে তুমি তোমার বন্ধুদের বলো না যে আমি সব দেখেছি। আমি বললাম, না, বলবো না, কিন্তু তুমি কবে দেখলে? দিদি বলল, সেদিন ঘরের চা দিতে গিয়েছিলাম, তখন আমি মনে মনে হাসলাম। দিদি বলতে লাগল, আজ ভাবি রং মাখা ছিল, তখনও দেখলাম, আমার খুব ভালো লাগল। এই বলে দিদি আমাকে জড়িয়ে ধরল। আমার রাজা ভাইজা, আমি তো কবে থেকে তোমার সঙ্গে ভালো করে মিশতে চাইছিলাম। আমি নিজেকে শান্ত করলাম। গোসলের পর দিদি বলল, ভাইজা, মায়ের ঘরে চলো না। আমরা মায়ের ঘরে গেলাম। আমি দিদির সঙ্গে মিলতে শুরু করলাম। দিদি বলল, ভাইজা আজ কেউ নেই, আমার সঙ্গে খুব হোলি খেলো, আমাকে খুশি করো। আমি বললাম, হ্যাঁ, আমার বোন, এখনই খেলি। দিদি বলল, ভাইজা, নিচে মায়ের তেল রাখা আছে, লাগিয়ে দাও, সুবিধে হবে। আমি বিছানা থেকে সেই পলিথিনটা তুলে রং লাগালাম। তারপর 2 মিনিট ধরে হোলি খেলে আমার সব ক্লান্তি দিদির সঙ্গে ভাগ করে নিলাম। দিদি খুব খুশি হয়ে বলল, রিল্যাক্স হয়েছ ভাইজা, তুমি সত্যিই অসাধারণ, তোমার বউয়ের তো মজাই হবে। আমি বললাম, তুমি তো আছো দিদি, তাহলে বউয়ের কি দরকার? দিদি বলল, আচ্ছা, কিন্তু আমি তো বাড়িতে রোজ থাকতে পারবো না।
আমি বললাম, তাহলে তোমার সঙ্গে না মিশে আমি কিভাবে থাকব? দিদি, এক কাজ করো, তুমি আমাকে মায়ের সঙ্গে মিলিয়ে দাও। তাহলে কোনো সমস্যা হবে না। দিদি বলল, কিন্তু এটা কিভাবে হবে? আমি বললাম, তুমি ভেবে দেখো। দিদি বলল, ঠিক আছে, মা ফিরে আসুক, তারপর কিছু ভাবব। পরের 4 দিন আমি দিদির সঙ্গে ভালো সময় কাটালাম। তারপর মা ফিরে এলেন। দিদি আমাকে বলল, আমি কাল তোমাকে চা দিতে আসব না। মাকে তোমার ঘরে পাঠাবো, তুমি ঘুমের ভান করো। পরদিন মা চা নিয়ে কিচেন থেকে বেরোতেই দিদি আমাকে ফোন করে বল, মা আসছে, আমার রাজা নাটক শুরু করো। আমি ঘুমের ভান করে তৈরি হয়ে রইলাম। মা এসে আমাকে দেখে থমকে গেলেন, আমাকে হালকা গলায় ডাকলেন, কিন্তু আমি উত্তর দিলাম না। তারপর তিনি চলে গেলেন। মা নিচে যেতেই দিদি জিজ্ঞেস করল, ভাইজা কি উপরে আছে? আমার একটু কাজ আছে। মা বললেন, রেখো, আমি ডেকে দিচ্ছি। মা আবার উপরে এসে আমাকে ঝাঁকিয়ে বললেন, ওঠো মনোজ, ওঠো। আমি উঠে মাকে দেখে নিজেকে ঠিক করলাম। মা লজ্জায় পড়ে গেলেন। বললেন, শরীর জানি না কখন এমন হয়ে গেল। কিছু মনে করো না, সীমা ডাকছে তোমাকে। আমি নিচে গেলাম। দিদি এক হালকা হাসি দিল, কারণ প্ল্যান কাজ করছিল। পরদিন মা যখন বাথরুমে ছিলেন, দিদির কাছে কাপড় চাইলেন। দিদি আমাকে পাঠিয়ে দিল। আমি ভেতরে যেতেই মা বললেন, তুই সীমা কোথায়? আমি বললাম, ওর মাথা ধরেছে। তারপর বললাম, মা কালকের জন্য সরি, তুমি সব দেখে ফেলেছ। মা বললেন, তাতে কি হয়েছে, ছোটবেলাতেও তো দেখতাম, তবে এটা আলাদা। আমি বললাম, না মা, এখন তো আমি বড় হয়েছি, লজ্জা লাগছে। মা হেসে বললেন, হ্যাঁ, বড্ড হয়েছিস, এবার যা সীমাকে পাঠিয়ে দে। আমি বললাম, কিন্তু মা, ওর শরীর ঠিক নেই, আমাকে বলো কি করতে হবে। মায়ের গা লাল রঙে ভরা ছিল, তিনি রং তুলতে চাইলেন। আমি বললাম, ঠিক আছে। তারপর রং পরিষ্কার করতে শুরু করলাম। আমার আর থাকতে পারল না। বললাম, আমিও কিছু দেখতে চাই। মা বললেন, কি বলছিস? পাগল হয়েছিস, তোর বুদ্ধি নেই। আমি মিনতি করে বললাম, প্লিজ মা, প্লিজ। মা বললেন, ঠিক আছে, কিন্তু আমাকে ছবি না। তারপর মা আমার দিকে ঘুরলেন। লাল রঙের ভাড়া মাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। 2 মিনিট ধরে ভাবতে থাকলাম। তারপর আমার সব কথা মায়ের সঙ্গে ভাগ করে নিলাম। ঠিক তখনই দিদির দরজা খুলে বল, মা, ভাইজা তোমরা এসব কি করছো? মা, তোমার লজ্জা করে না? পাপা এলে সব বলে দেব। মা দিদিকে দেখে ঘাবড়ে গেলেন, ক্ষমা চাইতে লাগলেন। দিদি বলল, ঠিক আছে, মাফ করব, তবে এক শর্তে। মা বললেন, কি শর্ত? দিদি বলল, আমাকেও ভাইয়ার সঙ্গে সময় চাই। তুমি একা দুজনের সঙ্গে সময় কাটাচ্ছ, আর আমি একজনকেও পাচ্ছি না। মা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। আমি তখনই দিদিকে জড়িয়ে ধরলাম। আমার সব খুশি দিদির সঙ্গে ভাগ করে নিলাম। সন্ধ্যায় মা দিদিকে এক গোলা দিলেন, নিজেও খেলেন। গোলা খেয়ে দিদিমাকে বলল, আমাকেও পাপার সঙ্গে মিশতে হবে। মা বললেন, ও তো কবে থেকে তোকে মিশতে চায়। দিদি বলল, রোববার তুমি আর ভাইজা বাজারে চলে যাও, আমি আর পাপা মিশব। মা মুচকি হেসে বললেন, ঠিক আছে। রোববার মা আর আমি বাজারে গেলাম। দিদি গোসল করতে গেল, দরজা বন্ধ করল না। পাপা গোসলের জন্য ঢুকতেই সামনের দৃশ্য দেখে থমকে গেলেন। অবশেষে তারও ইচ্ছে পূরণ হতে চলেছিল। তারপর তারা অনেকক্ষণ ধরে হোলি খেললেন। পাপা ও তার সব খুশি দিদির সঙ্গে ভাগ করে নিলেন। সন্ধ্যায় আমি আর মা ফিরলে দিদি সব বলল সে পাপার সঙ্গেও মিশেছে। এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক আর শেয়ার করো, কমেন্ট করে জানাও গল্পটা তোমার কেমন লাগলো। আরও অনেক গল্প শুনতে পাবে, শুধু তোমাদের সঙ্গ চাই। ধন্যবাদ।